কথায় আছে উঠলো বাই তো কটক যাই, কিন্তু সবসময় কটকই যে যেতে হবে তারও তো কোনো মানে নেই, তাই না? আজকে কটক ছাড়িয়ে চলুন আর একটু দূরে যাওয়া যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। এই যে ওদিকে পাপা আর ছেলে দুজনেই বেরিয়ে পড়েছে, আমিও বেরিয়ে যাচ্ছি। মাকে বললাম অনেকবার যাওয়ার জন্য, কিন্তু মা যাবে না। হঠাৎ করেই প্ল্যান করা। আসলে কালকে এসে বর বলল যাবে নাকি, আর ঘুরতে যেতে কে না চায় বলুন তো। তার জন্য তাড়াতাড়ি করে সকালবেলায় উঠে ব্যাগ ঠ্যাগ গুছিয়ে রেডি হয়ে গেছি। বেরোনোর কথা ছিল আমাদের আসলে আরও সকাল সকাল, কিন্তু ওই যে ছুটির দিন ঘুম আর ভাঙতে চায় না, তাই সেই বেলা করে ঘুম থেকে উঠে সব রেডি ঠেডি করে বেরোতে বেরোতে লেট হয়ে গেল। আরও একটা কারণও যদিও আছে, আসলে ঠিকই ছিল না যে যাব কি যাব না। বর কালকে রাত্রে এসে হঠাৎ করে বলাতে আমি একটু অবাকই হয়েছিলাম। আসলে সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা বুঝতে বুঝতেই অনেকটা টাইম কেটে গেছিল। আমাদের এই বিয়ের পরে গাড়ি কেনার পর থেকে ওকে লাস্ট অনেকবার আমি বলেছি যে চলো একদিন আমরা কোথাও ড্রাইভ করে নিজেরা যাই। আর আমাদের এই কাছাকাছি পুরীর থেকে ভালো জায়গা তো আর কোথাও নেই, কিন্তু ওর কখনো সাহস করে আর যাওয়া হয়নি। যখনই আমরা গেছি না কেন সবসময় ড্রাইভার নিয়ে নয়তো ট্রেনে নিজেরা ড্রাইভ করে ওই কটক বা কটকের থেকে আরেকটুখানি লং ড্রাইভে গিয়ে আবার ইউটার্ন নিয়ে চলে আসি। কখনো আর পুরী অবধি যাওয়া হয়নি। আসলে এটা ওরও দোষ নয়, এক তো নতুন শেখা বলে কনফিডেন্স সেইভাবে পেত না, আর একটা হচ্ছে এত ওর ফোন আসে অফিসের, এর জন্য আর ওর এই ব্যস্ততার জন্য মাথায় টেনশন নিতে হয় বলে নিজে ড্রাইভ করতে একদম চায় না। কিন্তু এইবার একটা মজার ঘটনা হয়েছে, সেটা হচ্ছে লাস্ট দিন একটুখানি আমাদের মধ্যে ঝগড়া হওয়াতে তখন আমি ওকে বলেছিলাম আমি একটা জিনিস চেয়েছি কবে থেকে তোমার কাছে, সেটাও অবধি আমাকে তুমি দিতে পারোনি। সেটা শুনে নিয়ে ওনার খুব ইগোতে লেগেছে। তার জন্য উনি আমাকে অফিস থেকে এসেই বলেছে চলুন আমি কালকেই তোমাদের ঘুরতে নিয়ে যাব। আমিও বললাম ঠিক আছে চলো, ঘুরতে যেতে কে না চায় বলুন তো। সকালে বাড়ির থেকে বেরোনোর সময় ভাত খেয়েই বেরিয়েছিলাম, কিন্তু এখন তো লাঞ্চ টাইম হয়েই গেছে, খিদেটাও সেরকম পেয়েছে। ছেলেকেও সকালে বাড়িতে ভাত খাইয়েই নিয়ে এসছি। এখন ওই প্রায় 3টে সাড়ে 3টে মতন বাজে, খিদেটা পেয়েছে জোরতোর। আর আমরা অন্য কিছু খেলেও আমার ছেলে দুপুরেই ভাত ছাড়া আর কিচ্ছুটি খাবে না। তার জন্য এখন আমরা এই হোটেলটাতে এসছি। আমরা যদি বাই কার যাই সকালবেলার দিকে, তখন লাঞ্চ টাইম পড়লে পরে আমরা বেশিরভাগ এই হোটেলটার থেকেই খাই। এই হোটেলটার খাবার দাবারটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। মাটনটা এখানে নাকি খুব ভালো বানায়, আমরা একবার ট্রাইও করেছিলাম। তবে আজকে আর মাটন নিইনি, আজকে নিয়েছি চিকেন, আলুর চোখা, ডাল, রায়তা, আর ছেলের জন্য নিয়েছি মাছ ভাজা। এটা দিয়েই আজকের লাঞ্চটা সারবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন আমার কাণ্ড, ভাত খাওয়ার সাথে সাথে লিপস্টিকটাকেও ঠোঁটের থেকে অর্ধেক খেয়ে ফেলেছি। চলুন এবার বাকি পথটার জন্য রওনা দেওয়া যাক। এবার একবারে গিয়ে দাঁড়াবো সেই পুরীতে। মাঝখানে আর দাঁড়ানোর কোনো প্ল্যান নেই। আসলে আমাদের যেহেতু হোটেলও বুক করা নেই, তার জন্য একটু টেনশানই হচ্ছে। হুট করে বেরোতে প্ল্যান করে মজা যেরকম লাগে, সেরকম মাথার মধ্যে কিন্তু একটা টেনশানও কাজ করে। যতক্ষণ গিয়ে পৌঁছে হোটেল না পাওয়া যায় ততক্ষণ মাথার মধ্যে কিন্তু একটা টেনশান কাজ করতে থাকে যে কোথায় কেমন কি হোটেল পাবো না পাবো, সেখানে পার্কিং থাকবে কি থাকবে না। আর যেহেতু আমরা প্রথমবার নিজেরা ড্রাইভ করে যাচ্ছি, সেক্ষেত্রে টেনশানটা একটু আছেই। আমরা চাইছি যদি বিচের সামনে কোনো হোটেল পাওয়া যায় তাহলে খুব ভালো। আমরা চলে এসেছি হোটেলে, আর খুব লাকিলি এই পুরী ইনেই আমরা হোটেল পেয়ে গেছি। এটা একদম রাস্তার ওপরে বিচের সামনে, এর জন্য আমাদের খুব সুবিধাও হয়েছে। আর এই হোটেলের আর একটা সুবিধা আছে, সেটা হলো আপনি যখন ইন করবেন নেক্সট দিন সেই টাইমেই আউট হবে। আসলে এখানকার প্রত্যেকটা হোটেলই তো ইন টাইম আর আউট টাইম সেই সকালেই থাকে। যখনই আপনি ইন করুন না কেন আউট টাইম ওই সকাল 7টা সাড়ে 7টায়। কিন্তু একমাত্র এই পুরীর এই হোটেলটাতেই, যেটা পুরী ইন, সেখানে কিন্তু এই নিয়মটা নেই। নিয়মটা হলো যখন আপনি ইন করছেন ঠিক তখনই পরের দিন আপনি নেক্সট ডেতে আউট হতে পারবেন। এটা আমাদের জন্য খুব সুবিধা হয়েছে যে আমরা যেহেতু এক রাতের জন্যই থাকবো, ওই সকালবেলায় চেক আউট করা বা আর একটা দিনের ভাড়া গোনার ব্যাপার নেই, একদিনের ভাড়াতেই আমাদের হয়ে যাবে।
তবে হ্যাঁ, রুম আন্দাজে রুমের ভাড়াটা একটু কস্টলি। যাই হোক, আর কিছু করার নেই, আমাদের পার্কিংও এখানেই পেয়ে গেছি, অসুবিধাও হয়নি, যেমন চাইছিলাম সেরকমই পেয়ে গেছি। রুমটা ছোট্ট হলেও ঠিক আছে, এক রাতের তো ব্যাপার, অসুবিধা নেই। তবে হ্যাঁ, রুম আন্দাজে প্রাইসটা একটু কস্টলি। একটা সুবিধা এই যে বললাম, মার্কেটের ওপরে, আর এই যে বেশ জানলা দিয়ে সাইড থেকে সমুদ্রটাকে এনজয় করা যাবে। ওই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের ঢেউগুলো কেমনভাবে আছড়ে পড়ছে, আর সামনেই পুরো মার্কেট, বেরোলে পরে কোনো অসুবিধা নেই। ফ্রেশ হয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি হয়ে এখন আমরা তিনজনে মিলে যাচ্ছি একটু সমুদ্রের পাড়ে বসবো বলে। সন্ধেবেলায় সমুদ্রের পাড়ে বসার মজাটাই একটা আলাদা। সকাল সকাল আসলে স্নান করা যেত, কিন্তু সেটা যখন হলো না, কিছুটা সময় সমুদ্রের পাড়েই কাটানো যাক। আর আমার ছেলেকে দেখুন, আসার সাথে সাথে কোনো রকম রাস্তাটা পার হয়েছে কি হয়নি, হাত ছেড়ে দৌড়। আসলে ছোট থেকেও এতবার এখানে এসছে, জায়গাটা ওর পুরো চেনা হয়ে গেছে। আর এই যে পুরীর সমুদ্রে আসবো আর একটু মাছ ভাজা খাবো না, তাহলে মনে হয় পুরীতে আসাটা ইনকমপ্লিট থেকে যায়। এখন আমি এখান থেকে নেব একটু চিংড়ি মাছ। যদিও মাছ ভাজা খেলেও আমি কখনো অন্য কোনো মাছ আমি ট্রাই করিনি, চিংড়ি আর কাঁকড়া ছাড়া। কাঁকড়াটা একবারই খেয়েছিলাম, খুব একটা ভালো লাগেনি। তবে আসলে পরে এই চিংড়ি মাছ ভাজাটা আমি খাবোই খাবো সন্ধেবেলায় সমুদ্রের পাড়ে বসে। চলুন, মাছ ভাজা আমি পেয়ে গেছি, এখন সমুদ্রের পাড়ে বসে একটুখানি মাছ ভাজাটাই এনজয় করা যাক। কি করছে বালির মধ্যে নিজেকে ঢেকে, কি অবস্থা! যা পারছে। কে বলবে বলুন তো যে ওকে আমি সবে ঘরের থেকে রেডি করিয়ে নিয়ে এলাম। আসলে সমুদ্রে এসে নিয়েই আজকে ও দেখেছে এই যে বালি দিয়ে সব মূর্তিগুলো বানিয়ে রাখে, সেরকমই আজকে একটা দেখতে পেয়ে ও সেটাই বানানোর চেষ্টা করছে। আর এই দেখুন কত বড় একটা কচ্ছপ এই পাড়ে এসে পড়ে আছে। এটাকে দেখার জন্য রীতিমতো চারপাশে ভিড় জমে গেছে। কেউ কেউ বলছে বেঁচে আছে, কেউ আবার বলছে মরে গেছে। তবে হ্যাঁ, অনেকক্ষণ অবজার্ভ করার পরে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, সত্যিই মরে গেছে, না হলে এত জলের ধাক্কায় ও একইভাবে দাঁড়িয়ে থাকতো না। তারপর সবাই দেখে বলল যে না, মরে গেছে। কি বিশাল বড় কচ্ছপটা! এত বড় কচ্ছপ আমি কখনো চোখের সামনে দেখিনি। তবে হ্যাঁ, একটাই খারাপ লাগছে যে কচ্ছপটা মরে গেছে। ঠান্ডা জলে স্নান করবি তুই হোটেলে গিয়ে? বেশ কিছুক্ষণ সমুদ্রের পাড়ে কাটানোর পর এখন আমাদের ফেরার কথা ছিল হোটেলেই। কিন্তু এই যে আমার ছানার পায়ের দিকে তাকিয়ে দেখি যে জুতো পরিয়ে এনেছি সেটা আর নেক্সট টাইম পরার মতন অবস্থা নেই। আসলে কিছুটা ভুল আমারই হয়েছে, ওকে স্নিকার পরিয়ে সমুদ্রের পাড়ে নিয়ে এসেছি, তা বালি আর জলে এমন অবস্থা হয়েছে সেটা আর নেক্সট টাইম পরা যাবে না। তাই এখন আমরা যাচ্ছি ছানার জন্য জুতো কিনতে। কিন্তু এই জুতো আনতে গিয়ে এই জুতোর জন্য আমাদের যা হ্যারাসমেন্ট হয়েছে আমার সারা জীবন মনে থাকবে। যাকেই জিজ্ঞেস করছি না কেন সেই বলছে এই তো আরেকটু যান, সামনেই দোকান। সে দোকান আর আসছে না। কত যে আমরা হেঁটে তারপর একটা জুতোর দোকান পেয়েছি, আমার এইবার শিক্ষা হয়ে গেল আর কিছু আনি না আনি জুতোর কমতি রাখবো না এরপর যদি কখনো পুরীতে আসি। যাই হোক, অনেক কষ্ট করে একটা জুতোর দোকান পেয়েছিলাম, সেখান থেকে জুতো টুতো কিনে নিয়ে তারপর আমরা টোটোয় করে হোটেলে ফিরেছি, কারণ হেঁটে ফেরার মতন আর কন্ডিশন ছিল না। এসে নিয়ে আবার ফ্রেশ ট্রেশ হলাম, পুরো যা জামা কাপড়ে সব বালি লেগে গিয়েছিল, আমার ছেলে বালি ঠালি ছিটিয়ে একাকার অবস্থা করেছে। এখন আবার ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এসছি এই হোটেলেরই রেস্টুরেন্টে খেতে। অন্য কোথাও আর গেলাম না, আসলে অনেকটাই রাত হয়ে গেছে, যেখানেই যাব না কেন বন্ধ হয়ে যাবে। তাই ও বলল যে হোটেলের রেস্টুরেন্টই যখন আছে সেখানেই যাওয়াটা এখন সেফ। আর আজকে রাতের খাবারে আমরা নিয়েছি বাটার নান আর চিকেন কষা, আর ছেলের জন্য ভাত ডাল আর ডিম কষা। তবে পুরো খাবারটা তো ছেলে খেতে পারবে না, এখান থেকে ওকে বললাম আর একটু খেয়ে নিতে। সকাল সকাল ঘুম থেকে উঠে এখন যাচ্ছি আমরা আগে ব্রেকফাস্ট করতে। যদিও আমি আজকে সকালে আর কিছু খাবো না, আসলে কালকে অনেক উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়ে গেছে, সকাল থেকেই পেটটা ঠিক লাগছে না। এর জন্য আমি বললাম আমি আর সকালে আজকে কিছু খাচ্ছি না, ছেলেকে খাইয়ে দিয়েছি। আমার ছেলের তো ওই একটাই খাবার, যেখানেই ও যাক না কেন, ওর ওই দুধ কর্নফ্লেক্স। কিন্তু কর্নফ্লেক্স সে তো আবার ও গোটা খাবে না, তাকে পেস্ট করতে হবে, তার জন্য ওই দুধ বিস্কুট আর হরলিক্স দিয়ে খাইয়ে দিয়েছি। রাজীব নিয়েছে 1 প্লেট লুচি। আর কতবার করে আমি বলছি একটু দাঁড়িয়ে খেতে দে পাপাকে, সে কি আর কথা শোনে? সে আগে পাপাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আগে চলো ওখানে গিয়ে খাবে।
সমুদ্রের পাড়ে যেতে গিয়ে শশা দেখে এখন মনে হচ্ছে একটু শশা খেলেই মনে হয় আমার পেটটা ঠিক থাকবে, কারণ বাকি দুপুরের খাবার দাবারটা তো খেতে হবে। তাই সকালবেলায় আজকে আমার ব্রেকফাস্ট এই শশাই শুধু। আর ওই যে আমার ছেলেকে দেখুন, এক ফোঁটা দাঁড়াতে দিচ্ছে না। আমি যে একটুখানি এটা কিনবো নেব সেই সময়টুকু ওর কাছে নেই। ও বলছে তুমি আসো, মামাম দাঁড়িয়ে থাকো। দেখেছেন কেমনভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আবার আমি ওকে এই একটা ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে নিয়ে এসেছি। আবার একটা ভুল আমার, আসলে ভাবলাম যে সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, ফুল হাতা জামা প্যান্টটা পরিয়ে নিয়ে যাই, কিছুক্ষণ একটু সমুদ্রের পাড়ে বসে থেকে তারপর ঘরে এসে ফোন টোন রেখে নিয়ে তারপরে যাব স্নান করতে। আমার ছেলের জ্বালাতনে সে কি আর উপায় আছে? দেখেছেন কিরকম উচ্চিংড়ের মতন ছুটে বেড়াচ্ছে। আমাকে বলছে মামাম প্যান্টটা আমাকে গুটিয়ে দাও, আমি প্যান্ট ভেজাবো না, একটু সমুদ্রের পাড়ে গিয়ে পাটা ভিজিয়ে আসবো। আর দেখুন সমুদ্রের যেই বড় ঢেউ এসে প্যান্টটা ভিজে গেছে, আর তো প্যান্ট থাকছে না পায়ে আটকে, এখন ওটাকে নিয়ে ধরে ধরে চলছে সে। আবার এসে আমাকে বলছে মামাম ভিজেই গেছে প্যান্টটা পুরো, তাহলে এবার আমি বালিতে একটু বসেই যাই, তুমি তাহলে আমাকে এবার একটা বিচ খেলনা কিনে দাও। কালকে সমুদ্রের পাড়ে আসার থেকে শুরু করেছে আমাকে বিচ খেলনা কিনে দাও, বিচ খেলনা কিনে দাও। সে তো আর আমি খুঁজে পাচ্ছি না যে বিচ খেলনাটা কি। তারপর দেখলাম যে ও আচ্ছা, এই বালতি কলসি নেওয়া খেলনা, যেটার মধ্যে ও বালি চালতে পারবে, সব বানাতে পারবে, এটার নাম হচ্ছে বিচ খেলনা। সে কাল থেকে বায়না করছে, পুরো জামা প্যান্টটাকে একদম ভিজিয়ে চুপচুপে করে দিয়েছে। এবার নিয়ে ছুটছে বালতিটাকে নিয়ে, ওখান থেকে নাকি জল তুলে আনবে সমুদ্রের, তারপর এখানে এনে ও যে কি বানাবে কি করবে ও আর কিছু বুঝে পাচ্ছে না যে ও কি করবে। এই দেখুন বালতি করে জল নিয়ে নিয়ে ছুটছে। এই যে খুঁজে পাচ্ছে না মামাম পাপাকে, খুঁজে বেড়াচ্ছে। আসলে অলরেডি একবার হারিয়ে গিয়েছিল। এই বিচ খেলনা আর বল দুটো কিনে নিয়ে বলটাকে নিয়ে সে সমুদ্রের মধ্যে একবার করে ছুঁড়ে মারছে, আবার ঢেউতে যখন আসছে সেই নিয়ে সেটাকে নিয়ে খেলা করছে। এবার সেটা করতে করতে তো বলটা প্রতিবার ঢেউয়ের সাথে সাথে একই জায়গায় আসছে না, এক একবার এক এক জায়গায় যাচ্ছে, আর ও বলটা আনার জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। আমরা তো ওকে খেয়াল রাখছি, কিন্তু ওর তো খেলার তালে আর মামাম পাপার দিকে খেয়াল নেই। অনেকক্ষণ পরে যখন খেয়াল এসছে তখন ও মামাম পাপাকে ছেড়ে অনেকটা দূরে চলে গেছে আর ওখান থেকে খুঁজে বেড়াচ্ছে। আর আমরা তো ওকে শুধু লক্ষ্য রাখছি যে ও কী করে। দেখছি কিছুতেই আর খুঁজে পাচ্ছে না, সে প্রায় কেঁদে দিয়েছে, মামাম মামাম করে চিৎকার করছে, পাপা পাপা করে চিৎকার করছে। তারপরে যখন দেখছি না ছেলে আমার প্রায় কাঁদো কাঁদো হয়ে গেছে, তারপর ওর পেছন থেকে গিয়ে ওকে ধপ্পা দিয়েছি। সেই ভয়টা কাজ করছিল, তারপর থেকে আর বল নিয়ে খেলছে না। এবার সমুদ্রের থেকে জল নিতে গিয়ে আর খুঁজে পাচ্ছে না, তার জন্য ওইভাবে খুঁজে বেড়াচ্ছিল। চলুন এবার একটুখানি আবার সে উট চড়বে। কালকে সন্ধেবেলাই বলেছিল এসে, তখন বললাম রাতের বেলায় আর চড়তে হবে না, এমনি আমাদের ভীষণ ভয় লাগে এই উট চড়তে। আমিও ভীষণ ভয় পাই, ওর পাপাও খুব ভয় পায়। আমি একবারই উঠেছিলাম, ওর পাপাও উঠতে চায়নি, কিন্তু ছেলের জন্য ওকে উঠতে হলো। আমি আর উঠিনি, আমি বললাম তুমি ছেলেকে নিয়ে চড়ো, আমি আর নেই এর মধ্যে। আর এমনিতেও আজকে এখানে প্রচণ্ড গরম, যেরকম রোদ উঠেছে আর সেরকম তো বালির তাপটাও উঠছে। এই যে এক পাক ঘুরিয়ে নিয়ে এসে হয়ে গেছে ঘোরানো। এখন আমরা এখান থেকে যাব হোটেলে। হোটেলে গিয়ে এই জামা কাপড়গুলো ছেড়ে তারপর স্নান করার জন্য অন্য জামা কাপড় পরে ফোন টোন রেখে তারপর আবার আসবো সমুদ্রে। কিছুক্ষণ ঝাপাঝাপি করে তারপর আবার ঘরে গিয়ে ফ্রেশ। আর এখানে দেখুন এরা টবের মধ্যে কি সুন্দর সবজির চাষ করেছে, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, আর এদিকে রং বেরঙের ফুল তো রয়েছেই। এগুলো দেখলেও চোখটা বেশ জোড়ায়। এই যে আমরা কিছুক্ষণ জলে ঝাপাঝাপি করে এসে স্নান টান করে ঘরে ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। আমাদের হোটেলের ঠিক পেছন দিকেই এই রেস্টুরেন্টটা ছিল। কালকে এই রাস্তাতে জল কিনতে আসার সময় ওর পাপার এই রেস্টুরেন্টটা চোখে পড়েছিল, তো তখনই বলে রেখেছিল যে আজকে এখানেই ও লাঞ্চটা করবে। রেস্টুরেন্টের নামটা হচ্ছে ভজহরি মান্না। ওরা এখানে নাকি এটা নতুন ব্রাঞ্চ খুলেছে, আগে অন্য কোথায় ছিল, এখানেই এটা ওদের নতুন ব্রাঞ্চ। চলুন দেখা যাক খাবার দাবার কিরকম হয়। এই যে আমাদের খাবার দাবার এসে হাজির। শুক্তো, মোচা ঘন্ট, মাছের মাথা দিয়ে ডাল, ঝুরি আলু ভাজা, আর ফুলকপি আলু ধনেপাতা দিয়ে কাতলা মাছের পাতলা করে ঝোল, আর তার সাথে লেবু কাঁচা লঙ্কা তো আছেই, আর তার সাথে গরম গরম ভাত। দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। একটা দিন বেশ ভালোই মজা করে কেটে গেল।
হুট করে প্ল্যান করে এসে সব কিছু বেশ ভালোই হলো। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। প্রায় এখন ওই 7টা সাড়ে 7টা মতন বাজে। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে 11টা সাড়ে 11টা তো বেজেই যাবে। চলুন তাহলে এবার দুকা দুকা করে রওনা দেওয়া যাক। যেহেতু ফার্স্ট টাইম নিজেরা ড্রাইভ করে আসা, এবার ম্যাপ দেখে দেখেই যাওয়া আসা করতে হচ্ছে। আসার সময় তো কোনো প্রবলেম হয়নি, যাওয়ার সময় একটা রাস্তা মিস হয়ে যাওয়াতে আমাদের একটু প্রবলেম হয়ে গেছে। তার জন্য আরও 1 ঘন্টা বাড়িতে আসতে লেট হয়েছে, একটু ঘুরতেও হয়েছে, টেনশনও হচ্ছিল যে অনেকটা রাতও হয়ে যাচ্ছে। প্রায় অর্ধেক রাস্তা আমরা পার করে ফেলেছি। এখানে একটুখানি দাঁড়িয়েছি, রাজীব বলল একটুখানি চা খাবে, তার জন্য এখানে একটুখানি দাঁড়িয়ে চা টা খেয়ে তারপর আবার আমরা রওনা দেবো। ডিনারটা আমরা বাড়িতে গিয়েই করব। মাকে সেই রকমই বলে রেখেছি, মা সব কিছু রেডি করে রেখে দিয়েছে। আসলে আমাদের আরও তো 1-1.5 ঘন্টা আগেই পৌঁছানোর ছিল, যেহেতু রাস্তায় প্রবলেম হওয়ার জন্য লেট হয়ে গেছে। খিদেটাও পেয়েছে, কিন্তু কিছু করার নেই। এখন আর গাড়ি কোথাও দাঁড়ানোর নেই, একবারে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করব। এই যে চলে এসছি আমরা বাড়ির দোরগোড়ায়। একটা রাত বাড়িতে ছিলাম না, মনে হচ্ছে যেন কত দিন পর বাড়িতে আসছি। আপনি বাড়ি ছেড়ে যেখানেই ঘুরতে যান না কেন, আর সে যতই সুন্দর জায়গা হোক না কেন, ঘুরে বাড়িতে আসার শান্তিটাই যেন অন্যরকম। বাড়িতে আসলেই মনে হয় যেন সব শান্তি। ঘরে ঢুকেই ঘর দেখছি পুরো গন্ধে মম করছে, আর তারপর তো এই দেখার পরে আর কি লোভ সামলানো যায়। ঘরে এসে দেখছি মা এখানে বসেছে পিঠে পাটিসাপটা বানাতে। এই দেখুন কি সুন্দর পিঠে বানিয়েছে, ক্ষীরের পাটিসাপটা আর গোল গোল মালপোয়া। মা বলে তোদের জন্য আমি আর এগুলো বানাতে পারি না, তোরা ছিলি না, সেই ফাঁকে আমি এখন শান্তি করে বানিয়েছি। যেমন সে দেখতে হয়েছে তেমন খেতে টেস্ট হয়েছিল, আর তার সাথে আমার প্রিয় গুড়ের পায়েস। উফ, কি যে টেস্ট হয়েছিল খেতে, যেমন দেখতে লোভনীয় লাগছে সেরকম হয়েছিল খেতে। এই যে পাটিসাপটা আর মালপোয়া দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে, আর এই হচ্ছে ক্ষীর। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তাড়াতাড়ি করে দুটো গরম গরম পাটিসাপটা আর মালপোয়াটা আগে খেয়ে নিই। আজকের জন্য টাটা।